বন্ধুরা, আমি হুমায়রা আক্তার দিশা। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার দোলাভাইকে নিয়ে। আমার দোলাভাই মোলায়েম মোর্শেদ একজন অমায়িক আর হাসি খুশি মানুষ। আর আমার বোন ইসরাত জাহান মিতালি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। তাদের বিয়ের পর থেকে আমাদের পরিবারে যেন খুশির জোয়ার এসেছিল। কিন্তু হঠাৎ দোলাভাই এমন একটা কাণ্ড ঘটালো যার কারণে আমার জীবনটা অন্ধকারে ডেকে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। বন্ধুরা, দোলাভাই কি এমন করেছিল যার জন্য আমার জীবনে অন্ধকারের কালো ছায়া নেমে এসেছিল? এবং দোলাভাই কি সত্যি আমাকে এবং আমার বোনকে একসাথে... বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি পুরো গল্পটা শুনলে তোমরা অনেক মজা পাবে। কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পটি শুরু করি। আমার বোন মিতালির সঙ্গে দোলাভাইয়ের বিয়ে হয়েছিল প্রায় 2 বছর আগে। বিয়ের দিনটা ছিল আমাদের পরিবারের জন্য একটা উৎসবের মতো। কলকাতার ছোট্ট ফ্ল্যাটে আমরা সবাই মিলে হইহুল্লোড় করে বিয়ের আয়োজন করেছিলাম। দোলাভাই ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। তার হাসি, তার কথাবার্তা সবাইকে মুগ্ধ করত। আমার বোন মিতালি তো একেবারে পঞ্চমীর চাঁদের মতো হাসছিল। বিয়ের পর তারা আমাদের বাড়ির কাছেই একটা ছোট্ট ফ্ল্যাটে উঠল। আমি প্রায়ই তাদের বাড়িতে যেতাম আর দোলাভাইয়ের সঙ্গে গল্প করে সময় কাটাতাম। দোলাভাই আমাকে সব সময় একটা বোনের মতোই দেখতেন। আমি যখনই তাদের বাড়িতে যেতাম দোলাভাই আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। কখনো বাজার থেকে আমার পছন্দের চকোলেট, কখনো ছোট্ট কোনো উপহার। তিনি বলতেন, দিশা, তুমি হাসি খুশি থাকলে আমারও মন ভালো থাকে। আমিও তাতে মজা পেতাম। দুলাভাইয়ের এই স্নেহ আমার কাছে ছিল একটা বড় ভাইয়ের মতো। আমি ভাবতাম আমার বোন সত্যিই ভাগ্যবান এমন একজন স্বামী পেয়েছে। দোলাভাই আর মিতালির সংসার ছিল সত্যিই সুখের। দোলাভাই একটা ছোট ব্যবসা চালাতেন আর মিতালি স্কুলে শিক্ষিকতা করত। দুজনের মধ্যে ছিল অদ্ভুত একটা বোঝাপড়া। কখনো ঝগড়া হলেও দোলাভাই হাসি মুখে সেটা মিটিয়ে ফেলতেন। আমি যখন তাদের বাড়িতে থাকতাম দেখতাম দোলাভাই কিভাবে মিতালিকে ছোট ছোট জিনিস দিয়ে খুশি করতেন। একদিন দেখলাম দোলাভাই মিতালির জন্য তার পছন্দের লাল শাড়ি কিনে এনেছেন। মিতালি আমাকে বলল, দিশা, তোর দোলাভাই আমাকে এত ভালোবাসে, আমি কখনো ভাবিনি জীবন এত সুন্দর হবে। একদিন আমি আর মিতালি বাজারে গিয়েছিলাম। দোলাভাই আমাদের সঙ্গে ছিলেন। বাজারে ঘুরতে ঘুরতে আমি একটা ছোট্ট কানের দুলের দিকে তাকিয়ে বললাম, এটা কিন্তু বেশ সুন্দর। দোলাভাই হেসে বললেন, তাহলে এটা তোমারই হবে দিশা। আমি হেসে বললাম, না না দোলাভাই, আমি তো এমনি বললাম। কিন্তু দোলাভাই জোর করে সেই দুলটা কিনে আমাকে দিয়ে দিলেন। মিতালিও হাসছিল, বলল, তোর দোলাভাই তোকে এত ভালোবাসে দিশা। আমার মনে হলো আমি সত্যিই ভাগ্যবান এমন একজন দোলাভাই পেয়েছি। কিন্তু একদিন একটা ছোট্ট ঘটনা আমার মনে একটু অস্বস্তি জাগালো। আমি তাদের বাড়িতে বসে গল্প করছিলাম। মিতালি রান্নাঘরে ছিল। দোলাভাই হঠাৎ বললেন, দিশা, তুমি যখন হাসো পুরো ঘরটা যেন আলো হয়ে যায়। আমি হেসে বললাম, দোলাভাই, আপনি তো আমাকে লজ্জা দিচ্ছেন। কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল যেটা আমি আগে কখনো লক্ষ্য করিনি। সেই দৃষ্টি আমার মনে একটা অস্বাভাবিক অনুভূতি জাগালো। আমি ভাবলাম হয়তো আমি বেশি ভেবে ফেলছি। সেদিনের পর থেকে আমি একটু খেয়াল করলাম দোলাভাই মাঝে মধ্যে আমার দিকে একটু বেশি সময় ধরে তাকান। তার কথাবার্তা যেন একটু বেশি মনোযোগী। আমি বুঝতে পারছিলাম না এটা কি আমার মনের ভুল নাকি সত্যিই কিছু একটা আছে। আমি বুঝতে পারছিলাম না এটা কি আমার ভুল বোঝাবুঝি নাকি সত্যিই কিছু একটা আছে। আমি মিতালিকে কিছু বলতে পারছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল এটা যদি আমার ভুল বোঝাবুঝি হয় তাহলে তাদের সুখের সংসারে ফাটল ধরতে পারে। আমি নিজের মনের সঙ্গে লড়াই করছিলাম, কিন্তু দোলাভাইয়ের দৃষ্টি আমাকে বারবার অস্বস্তিতে ফেলছিল। দিনগুলো এভাবেই কাটছিল। আমি দোলাভাইয়ের সঙ্গে আগের মতোই হাসি খুশি থাকতে চেষ্টা করতাম, কিন্তু মনে মনে একটা প্রশ্ন জাগছিল, দোলাভাই কি সত্যি আমার প্রতি শুধুই বোনের মতো স্নেহ দেখান নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে। আমি ঠিক করলাম এই রহস্যের জট খুঁজতে হবে, কিন্তু কিভাবে? আমি কি মিতালিকে সব বলে দেব নাকি দোলাভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবো? দোলাভাইয়ের সেই অদ্ভুত দৃষ্টি আমার মন থেকে যেন কিছুতেই যাচ্ছিল না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে এটা হয়তো আমার মনের ভুল, কিন্তু প্রতিবার তাদের বাড়িতে গেলে দোলাভাইয়ের কথাবার্তার চাহনি আমাকে অস্বস্তিতে ফেলছিল। একদিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মিতালিকে একটা বই ফেরত দিতে। মিতালি তখন বাথরুমে ছিল। দোলাভাই আমাকে বসতে বললেন আর বললেন, দিশা, তুমি এত ব্যস্ত কেন আজকাল? আমাদের সঙ্গে তো সময়ই কাটাও না। তার কথার মধ্যে যেন একটা অভিমান ছিল, কিন্তু তার চোখের দৃষ্টি আমাকে আবার সে অস্বাভাবিক অনুভূতি দিল। দোলাভাই হঠাৎ একটা ছোট্ট প্যাকেট বের করে আমার হাতে দিলেন। এটা তোমার জন্য দিশা, খুলে দেখো, তিনি হাসি মুখে বললেন। আমি একটু ইতস্তত করে প্যাকেটটা খুললাম। ভেতরে ছিল একটা সুন্দর হাত ঘড়ি। আমি অবাক হয়ে বললাম, দোলাভাই, এটা কেন? এত দামি জিনিস আমার দরকার নেই। তিনি হেসে বললেন, আরে,
তুমি আমার ছোট বোনের মতো। তোমাকে একটা জিনিস দিলে কি আমার ক্ষতি হয়ে যাবে? আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম এই উপহারগুলো কি সত্যিই শুধুই স্নেহের, নাকি এর পেছনে অন্য কিছু আছে। সেদিন বাড়ি ফেরার পথে আমার মনের মধ্যে একটা ঝড় বইছিল। আমি ঠিক করলাম মিতালিকে কিছু একটা বলতে হবে, কিন্তু কিভাবে বলবো? যদি আমার ধারণা ভুল হয়, তাহলে তাদের সুখের সংসারে আমি বিষ ঢেলে দেব। বাড়ি ফিরে রাতে মিতালিকে ফোন করলাম। আমি বললাম, আপু, দোলাভাই আমাকে অনেক ভালোবাসে, তাই না? মিতালি হেসে বলল, হ্যাঁ দিশা, মোলায়েম তোকে সত্যিই অনেক আদর করে। তুই তো জানিস ও আমাদের দুজনকেই খুব ভালোবাসে। তার কথা শুনে আমার মন আরও দ্বিধায় পড়ে গেল। আমি কি সত্যিই বেশি ভাবছি? এর মধ্যে আমাদের পাড়ায় নতুন একটা পরিবার এলো। তাদের মেয়ে রিয়া আমার সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে ফেলল। রিয়া ছিল খুব ফ্র্যাঙ্ক আর হাসি খুশি। আমি তার সঙ্গে আমার মনের কথা শেয়ার করার সাহস পেলাম। একদিন আমরা কফি শপে বসে গল্প করছিলাম। আমি তাকে দোলাভাইয়ের কথা বললাম, কিভাবে তার দৃষ্টি আর কথাবার্তা আমাকে অস্বস্তিতে ফেলে। রিয়া মন দিয়ে শুনে বলল, দিশা, তুই কি শিওর যে এটা শুধুই তোর মনের ভুল নয়? তুই একটু খেয়াল করে দেখ, ওনার আচরণে কি সত্যিই কিছু অস্বাভাবিক আছে? রিয়ার কথা আমার মনে ধরল। আমি ঠিক করলাম আমি দোলাভাইয়ের আচরণ আরও কাছ থেকে খেয়াল করব। রিয়া আরও বলল, তুই যদি কিছু বলতে চাস তাহলে সরাসরি মিতালির সঙ্গে কথা বল, কিন্তু তার আগে নিশ্চিত হ যে তুই যা ভাবছিস তা সত্যি, নইলে তোর বোনের মনে আঘাত লাগতে পারে। আমি রিয়ার কথাই সাহস পেলাম, কিন্তু একই সঙ্গে ভয়ও হচ্ছিল। যদি আমার ধারণা সত্যি হয় তাহলে কি হবে? আমি কি পারবো মিতালিকে এটা বলতে? কয়েকদিন পর আমি আবার দোলাভাইদের বাড়িতে গেলাম। মিতালি তখন তার স্কুলের কাজে ব্যস্ত ছিল। দোলাভাই আমার সঙ্গে গল্প শুরু করলেন। হঠাৎ তিনি বললেন, দিশা, তুমি জানো, কখনো কখনো মানুষের জীবনে এমন কিছু ঘটে যা কাউকে বলা যায় না। আমারও এমন কিছু আছে। আমি অবাক হয়ে তাকালাম। তার কথার মধ্যে যেন একটা রহস্য ছিল। আমি জিজ্ঞেস করলাম, দোলাভাই কি বলছেন, কি ঘটেছে? তিনি হেসে বললেন, এখন থাক, পরে বলবো। তার এই কথা আমার মনে আরও বেশি প্রশ্ন জাগালো। সেদিন বাড়ি ফিরে আমি আর ঘুমাতে পারলাম না। দোলাভাইয়ের কথা আমার মাথায় ঘুরছিল। তিনি কি বলতে চেয়েছেন? তার চোখের সেই দৃষ্টি, তার কথার সেই রহস্যময়তা, এসব কি আমার প্রতি কোনো অস্বাভাবিক অনুভূতির ইঙ্গিত, নাকি এটা অন্য কিছু? আমি ঠিক করলাম আমি এই রহস্যের জট খুলবই, কিন্তু সেটা করতে গেলে আমাকে আরও সতর্ক হতে হবে। আমি রিয়ার সঙ্গে আরেকবার কথা বলার সিদ্ধান্ত নিলাম। পরের দিন আমি রিয়াকে ফোন করে সবটা বললাম। রিয়া বলল, দিশা, তুই একটা জিনিস কর, দোলাভাইয়ের সঙ্গে একটু বেশি সময় কাটা। দেখ ওনার আচরণে আর কি কি লক্ষ্য করা যায়, তবে খুব সাবধানে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। আমার মনে একটা সংকল্প জন্মল, আমি এই রহস্যের শেষ দেখব। কিন্তু আমি জানতাম না এই রহস্য আমাকে আরও গভীর একটা জালে জড়িয়ে ফেলবে। রিয়ার পরামর্শ মাথায় রেখে আমি ঠিক করলাম দোলাভাইয়ের আচরণ আরও কাছ থেকে খেয়াল করব। আমি তাদের বাড়িতে যাওয়ার একটা সুযোগ খুঁজলাম। কয়েকদিন পর মিতালি আমাকে ফোন করে বলল, দিশা, এই শনিবার আমাদের বাড়িতে এসো, আমরা একসঙ্গে রান্না করব, গল্প করব। আমি রাজি হলাম। মনে মনে ভাবলাম এটা দোলাভাইয়ের আচরণ বোঝার জন্য ভালো সুযোগ। শনিবার দুপুরে আমি তাদের বাড়িতে পৌঁছলাম। দোলাভাই দরজা খুলে হাসি মুখে বললেন, আরে দিশা, এসো এসো, তুমি না এলে তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। তার কথায় স্নেহ ছিল, কিন্তু আমি তার চোখের দিকে তাকালাম। সেই দৃষ্টি আবার আমাকে অস্বস্তিতে ফেলল। মিতালি রান্নাঘরে ব্যস্ত ছিল। আমি তাকে সাহায্য করতে গেলাম, কিন্তু দোলাভাই বললেন, দিশা, তুমি বসো, আমি আর তুমি গল্প করি, মিতালি তো রান্না করতে পারে। আমি একটু হাসলাম, কিন্তু মনে মনে সতর্ক হলাম। আমরা বসার ঘরে বসে গল্প শুরু করলাম। দোলাভাই আমাকে জিজ্ঞেস করলেন, দিশা, তোমার কলেজে কি চলছে, কোনো নতুন বন্ধু হলো? আমি স্বাভাবিকভাবে গল্প করতে লাগলাম, কিন্তু লক্ষ্য করলাম তিনি আমার কথা শুনতে শুনতে একটু বেশি মনোযোগ দিচ্ছেন। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি আবার ফিরে এলো, যেন আমার প্রতিটা কথা তিনি গভীরভাবে অনুভব করছেন। গল্পের মাঝে দোলাভাই হঠাৎ বললেন, দিশা, তুমি জানো, কখনো কখনো মানুষের মনে এমন কিছু থাকে যা বোঝানো যায় না। আমারও এমন একটা কথা আছে যা আমি কাউকে বলতে পারি না। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাতে শুরু করল। এটা কি সেই কথা যার ইঙ্গিত তিনি আগেও দিয়েছেন? আমি সাহস করে বললাম, দোলাভাই, আপনি কি বলতে চাইছেন? আমাকে বলতে পারেন, আমি তো আপনার ছোট বোনের মতো।
তিনি একটু হাসলেন, কিন্তু তার হাসি যেন পুরোপুরি খোলামেলা ছিল না। তিনি বললেন, দিশা, তুমি খুব সরল, কিন্তু কিছু কথা এমন যা বললে সবাই বুঝবে না। আমার মনে আবার সেই রহস্যের ছায়া গাঢ় হলো। রান্না শেষ করে মিতালি আমাদের সঙ্গে যোগ দিল। আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। মিতালি ছিল হাসি খুশি, দোলাভাইও স্বাভাবিকভাবে কথা বলছিলেন, কিন্তু আমার মন থেকে সেই অস্বস্তি যাচ্ছিল না। খাওয়ার পর আমি মিতালিকে রান্নাঘরে ডেকে বললাম, আপু, দোলাভাই কি কখনো তোমাকে কিছু গোপন কথা বলেছেন? মিতালি অবাক হয়ে বলল, গোপন কথা? না তো। মুলায়ম তো আমার সঙ্গে সব শেয়ার করে। কেন, কি হয়েছে? আমি ইতস্তত করে বললাম, না, এমনি। আমার মনে হলো দুলাভাই কিছু একটা বলতে চান, কিন্তু বলছেন না। মিতালি হেসে বলল, তুই বেশি ভাবিস দিশা। বাড়ি ফিরে আমি রিয়াকে ফোন করলাম। দুলাভাইয়ের সেই কথা আর তার দৃষ্টির কথা বললাম। রিয়া মন দিয়ে শুনে বলল, দিশা, এটা কিন্তু একটু সিরিয়াস। তুই আরেকটু খেয়াল কর। আরেকটা জিনিস কর, তুই দোলাভাইয়ের সঙ্গে একা কথা বলার সময় একটু দূরত্ব রাখিস। দেখ ওনার আচরণে আর কি পরিবর্তন হয়। রিয়ার কথা আমার মনে ধরল। আমি ঠিক করলাম এবার থেকে আমি দোলাভাইয়ের সঙ্গে একটু সতর্ক থেকে কথা বলবো। কিন্তু আমার মনে একটা ভয়ও জন্ম নিচ্ছিল। যদি আমার ধারণা সত্যি হয়, তাহলে মিতালি কিভাবে এটা মেনে নেবে? কয়েকদিন পর আমি আরেকবার তাদের বাড়িতে গেলাম। এবার আমি ইচ্ছাকৃতভাবে একটু দূরত্ব রেখে কথা বলছিলাম। দোলাভাই লক্ষ্য করলেন আমি আগের মতো খোলামেলা নই। তিনি হঠাৎ বললেন, দিশা, তুমি কি আমার উপর রাগ করেছ? তুমি তো আগের মতো হাসি খুশি নও। আমি একটু ঘাবড়ে গেলাম, কিন্তু নিজেকে সামলে বললাম, না দোলাভাই, এমন কিছু না, আমি একটু ব্যস্ত ছিলাম। তিনি একটু গম্ভীর হয়ে বললেন, দিশা, তুমি যদি কিছু মনে করে থাকো আমাকে বলো, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাই না। তার কথায় যেন একটা আন্তরিকতা ছিল, কিন্তু আমার মন বলছিল এর পেছনে কিছু একটা লুকিয়ে আছে। সেদিন বাড়ি ফেরার পথে আমি লক্ষ্য করলাম দোলাভাইয়ের ফোনে একটা মেসেজ এলো, যেটা তিনি তাড়াতাড়ি লুকিয়ে ফেললেন। আমি ঠিক দেখতে পাইনি, কিন্তু তার মুখে একটা অস্বস্তি দেখলাম। আমার মনে হলো এই রহস্যের সঙ্গে হয়তো তার ফোনের কিছু একটা যোগাযোগ আছে। আমি ঠিক করলাম আমি এটা নিয়ে আরও খোঁজ খবর নেব। কিন্তু কিভাবে? আমি কি তার ফোন চেক করব? না, এটা ঠিক হবে না। আমি রিয়ার সঙ্গে আলোচনা করে একটা প্ল্যান করার সিদ্ধান্ত নিলাম। রিয়াকে ফোন করে আমি সবটা বললাম। রিয়া বলল, দিশা, তুই খুব সাবধানে এগো। তুই যদি দোলাভাইয়ের ফোন চেক করার কথা ভাবিস, তাহলে সেটা ভুল হবে। বরং তুই মিতালির সঙ্গে আর একটু খোলামেলা কথা বল। আর দোলাভাইয়ের আচরণে আর কি কি লক্ষ্য করা যায় সেটা নোট কর। আমি রিয়ার কথায় সায় দিলাম। আমার মনে একটা দ্বন্দ্ব চলছিল। আমি সত্যি দোলাভাইকে ভুল বুঝছি, নাকি তার মনে সত্যি কিছু লুকিয়ে আছে? রিয়ার পরামর্শ আমার মাথায় ঘুরছিল। আমি ঠিক করলাম দোলাভাইয়ের আচরণ আরও কাছ থেকে পর্যবেক্ষণ করব, কিন্তু সরাসরি কিছু না বলে। আমি মিতালির সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করব, যাতে তার কাছ থেকে কোনো সূত্র পাই। একদিন সন্ধ্যায় আমি তাদের বাড়িতে গেলাম। মিতালি আর দোলাভাই দুজনেই ছিলেন। আমি ইচ্ছাকৃতভাবে দোলাভাইয়ের সঙ্গে কম কথা বলে মিতালির সঙ্গে বেশি সময় কাটালাম। দোলাভাই লক্ষ্য করলেন আমি আগের মতো খোলামেলা নই। তিনি একবার বললেন, দিশা, তুমি এত চুপচাপ কেন আজ? আমি হেসে বললাম, না দোলাভাই, এমনি একটু ক্লান্ত। কিন্তু আমার চোখ তার আচরণের উপর ছিল। মিতালির সঙ্গে রান্নাঘরে বসে গল্প করছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে দোলাভাইয়ের কথা তুললাম। আপু, দোলাভাই তো অনেক ব্যস্ত থাকেন, তাই না? ওনার ব্যবসা কেমন চলছে? মিতালি হাসল, হ্যাঁ দিশা, ও তো সারাদিন দৌড়াদৌড়ি করে, তবে আমাকে সব সময় দেয়। তুই তো জানিস মোলায়েম আমার জন্য কত কিছু করে। আমি একটু ইতস্তত করে বললাম, আপু, দোলাভাই কি কখনো তোমার কাছে কিছু লুকান, মানে কোনো কথা? মিতালি অবাক হয়ে বলল, লুকান? না তো, তবে মাঝে মাঝে ও একটু চুপচাপ থাকে। আমি ভাবি ব্যবসার টেনশন। কেন, তুই কিছু লক্ষ্য করেছিস? আমি তাড়াতাড়ি বললাম, না এমনি। সেদিন রাতে খাবার সময় আমি লক্ষ্য করলাম দোলাভাই বারবার ফোনে কিছু দেখছেন। মিতালি যখন রান্নাঘরে গেল, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, দিশা, তুমি কি আমার উপর কিছুর মনে করেছ? আমি লক্ষ্য করছি তুমি আগের মতো কথা বলছো না। আমার বুক ধক করে উঠল। আমি বললাম, না দোলাভাই, এমন কিছু না, আমি শুধু একটু ব্যস্ত ছিলাম। তিনি একটু গম্ভীর হয়ে বললেন, দিশা, আমি তোমাকে সব সময় ভালো চাই, কিন্তু কিছু কথা আছে যা আমি এখনো বলতে পারিনি। আমার মনে আবার সেই রহস্যের ছায়া ফিরে এলো। তিনি কি লুকাচ্ছেন?
পরের দিন আমি রিয়ার সঙ্গে দেখা করলাম। আমি তাকে সবটা খুলে বললাম, দোলা ভাইয়ের কথা, তার ফোনে লুকিয়ে মেসেজ দেখা আর তার গম্ভীর আচরণ। রিয়া বলল, দিশা, এটা কিন্তু আরও সিরিয়াস হচ্ছে। তুই এখন সরাসরি কিছু না বলে আর একটু খোঁজ নে, তবে সাবধানে। তুই মিতালির সঙ্গে দোলা ভাইয়ের ব্যবসার ব্যাপারে আরও জানার চেষ্টা কর। হয়তো তার ব্যবসার কোনো সমস্যা আছে যেটাও লুকাচ্ছে। রিয়ার কথা আমার মনে ধরল। আমি ঠিক করলাম আমি মিতালির কাছ থেকে দোলা ভাইয়ের ব্যবসার ব্যাপারে আরও জানব। কয়েকদিন পর আমি মিতালিকে ফোন করলাম। আমি বললাম, আপু, দোলা ভাইয়ের ব্যবসা কেমন চলছে? আমি শুনলাম ওনার ব্যবসায় নাকি নতুন কিছু হচ্ছে। মিতালি একটু চুপ করে বলল, হ্যাঁ, মোলায়েম একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছে, তবে ও আমাকে খুব বেশি কিছু বলে না, বলে এটা একটু গোপন রাখতে হবে। আমি অবাক হলাম, গোপন? এটা কি সেই রহস্যের অংশ? আমি মিতালিকে আরও জিজ্ঞেস করলাম, আপু, তুমি কি কখনো দোলা ভাইয়ের ফোন চেক করো, মানে ওনার মেসেজ বা কল? মিতালি হেসে বলল, আরে, আমি ওকে এত ভরসা করি, কেন চেক করব? তুই এত প্রশ্ন করছিস কেন? আমি তাড়াতাড়ি কথা ঘুরিয়ে দিলাম। একদিন আমি তাদের বাড়িতে গেলাম। দোলাভাই আমাকে দেখে হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা অস্বস্তি ছিল। আমি লক্ষ্য করলাম তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন, আর আমি ঘরে ঢোকার পর তাড়াতাড়ি ফোনটা কেটে দিলেন। আমি জিজ্ঞেস করলাম, দোলাভাই, সব ঠিক আছে তো? তিনি হেসে বললেন, হ্যাঁ দিশা, সব ঠিক, তুমি চিন্তা করো না। কিন্তু তার চোখে সেই দৃষ্টি আবার ফিরে এলো। আমার মনে হলো তিনি কিছু একটা লুকাচ্ছেন, আর সেটা শুধু ব্যবসার ব্যাপার নাও হতে পারে। রিয়াকে ফোন করে আমি সবটা বললাম। রিয়া বলল, দিশা, এটা এখন আরও জটিল হচ্ছে। তুই একটা কাজ কর, তুই দোলা ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বল, কিন্তু খুব সাবধানে। তাকে জিজ্ঞেস কর তার মনে কি চলছে, তবে এমনভাবে কর যাতে মিতালি বা ওনার কোনো ক্ষতি না হয়। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু জানতাম এটা করতেই হবে। আমি ঠিক করলাম পরের বার দোলা ভাইয়ের সঙ্গে একা কথা বলার সুযোগ পেলে আমি তার কথার পেছনে সত্য জানার চেষ্টা করব। দিনগুলো যেন আরও ভারী হয়ে উঠছিল। আমার মনে একটা অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। আমি দোলাভাইকে সন্দেহ করছিলাম, কিন্তু একই সঙ্গে নিজেকে বোঝাচ্ছিলাম হয়তো আমি ভুল বুঝছি। তার সেই রহস্যময় কথা, তার দৃষ্টি, তার ফোনের গোপনীয়তা, এসবের পেছনে কি আছে? আমি জানতাম এই রহস্যের জট খুলতে গেলে আমাকে আরও সাহসী হতে হবে। রিয়ার পরামর্শ আমাকে একটা নতুন সাহস দিয়েছিল। আমি ঠিক করলাম এবার দোলাভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবো, কিন্তু এমনভাবে যাতে কেউ আঘাত না পায়। আমার মনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। যদি আমার সন্দেহ ভুল হয়, তাহলে দোলাভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হবে, আর যদি সত্যি হয়, তাহলে মিতালির সংসারের কি হবে? তবু আমি জানতাম এই রহস্যের জট না খুললে আমার মন শান্তি পাবে না। আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, যেখানে আমি দোলাভাইয়ের সঙ্গে একা কথা বলতে পারবো। কয়েকদিন পর মিতালি আমাকে ফোন করে বলল, দিশা, আমি কাল স্কুলের কাজে বাইরে যাচ্ছি, তুই যদি সময় পাস আমাদের বাড়িতে চলে আয়, মোলায়েম একা থাকবে। আমার মনে হলো এইটাই সেই সুযোগ। আমি রাজি হলাম, কিন্তু মনে মনে একটু ভয় হচ্ছিল। পরদিন দুপুরে আমি তাদের বাড়িতে গেলাম। দোলাভাই দরজা খুলে হাসি মুখে বললেন, দিশা, তুমি এসেছো? ভালোই হলো, একা একা বোর হচ্ছিলাম। আমি হাসলাম, কিন্তু মনে মনে প্রস্তুত হচ্ছিলাম কথা শুরু করার জন্য। আমরা বসার ঘরে বসে গল্প শুরু করলাম। আমি ইচ্ছেকৃতভাবে হালকা কথা দিয়ে শুরু করলাম, দোলাভাই, আপনার ব্যবসা কেমন চলছে? আপু বলছিল আপনি নাকি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তিনি একটু থমকে গিয়ে বললেন, হ্যাঁ দিশা, একটা বড় প্রজেক্ট, তবে এটা একটু গোপন রাখতে হচ্ছে। আমি সাহস করে বললাম, দোলাভাই, আপনি তো কয়েকবার বলেছেন আপনার মনে কিছু কথা আছে যা বলতে পারেন না। আমাকে বলতে পারেন, আমি তো আপনার ছোট বোনের মতো। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি আবার ফিরে এলো। দোলাভাই একটু চুপ করে থেকে বললেন, দিশা, তুমি খুব সরল, কিন্তু কিছু কথা আছে যা বললে হয়তো তুমি ভুল বুঝবে। আমার জীবনে একটা সমস্যা আছে, যেটা আমি মিতালিকেও বলতে পারিনি। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধকধক করছিল। আমি বললাম, দোলাভাই, আপনি আমাকে বলুন, আমি কাউকে কিছু বলবো না। তিনি একটু ইতস্তত করে বললেন, এটা আমার ব্যক্তিগত সমস্যা দিশা, আমার চোখে একটা সমস্যা আছে, ডাক্তার বলেছে এটা নাকি একটু জটিল। আমি অবাক হলাম, চোখের সমস্যা? এটা কি তার সেই দৃষ্টির কারণ? আমি জিজ্ঞেস করলাম, দোলাভাই, চোখের সমস্যা মানে এটা কি আপনার দৃষ্টির সমস্যা? তিনি একটু অস্বস্তিতে পড়ে বললেন, হ্যাঁ কিছুটা, আমি মাঝে মাঝে ঠিকমতো দেখতে পাই না, তাই হয়তো আমার আচরণে কিছু অদ্ভুত লাগতে পারে।
তার কথা শুনে আমার মনে একটা স্বস্তি এলো, কিন্তু পুরোপুরি নয়। আমি ভাবলাম, এটা কি সত্যি তার দৃষ্টির কারণ, নাকি এটা শুধু একটা অজুহাত? আমি আরও জিজ্ঞেস করতে চাইলাম, কিন্তু তিনি কথা ঘুরিয়ে বললেন, চলো, তুমি চা খাবে, আমি করে আনি। আমি বুঝলাম তিনি আর এই বিষয়ে কথা বলতে চান না। সেদিন বাড়ি ফিরে আমি রিয়াকে ফোন করে সবটা বললাম। রিয়া বলল, দিশা, এটা একটা সূত্র হতে পারে। চোখের সমস্যা হলে তার দৃষ্টি অদ্ভুত লাগতে পারে, কিন্তু তুই এখনো পুরোপুরি নিশ্চিত হসনি। তুই একটা কাজ কর, তুই মিতালিকে জিজ্ঞেস কর দোলাভাইয়ের চোখের সমস্যার ব্যাপারে ও কিছু জানে কি। আমি রিয়ার কথায় সায় দিলাম। আমার মনে হলো এটা একটা ভালো প্ল্যান। আমি ঠিক করলাম মিতালির সঙ্গে এই বিষয়ে কথা বলবো, কিন্তু খুব সাবধানে। পরদিন আমি মিতালিকে ফোন করলাম। আমি বললাম, আপু, দোলাভাইয়ের চোখে নাকি কোনো সমস্যা আছে, তুমি কিছু জানো? মিতালি একটু অবাক হয়ে বলল, চোখের সমস্যা? না তো, মুলায়েম তো আমাকে কিছু বলেনি। কেন, তুই কি জানিস? আমি বললাম, এমনি, দোলাভাই বলছিলেন ওনার চোখে নাকি একটু সমস্যা আছে। মিতালি চুপ করে গেল। তারপর বলল, দিশা, আমি ওকে জিজ্ঞেস করব, তবে মোলায়েম তো আমার সঙ্গে সব শেয়ার করে, হয়তো এটা কোনো ছোটখাটো ব্যাপার। আমি বুঝলাম মিতালিও এই বিষয়ে কিচ্ছু জানে না। দোলাভাইয়ের চোখের সমস্যার কথা আমার মনে একটা নতুন প্রশ্ন জাগালো। তিনি কি সত্যি চোখের সমস্যার কথা বলছেন, নাকি এটা তার রহস্য লুকানোর একটা উপায়? আমি জানতাম আমাকে আরও গভীরে যেতে হবে। আমি ঠিক করলাম আমি দোলাভাইয়ের আচরণ আরও কাছ থেকে দেখব, আর মিতালির সঙ্গে এই বিষয়ে আরও খোলামেলা কথা বলবো। আমার মনে একটা ভয় ছিল, কিন্তু আমি জানতাম এই রহস্যের শেষ দেখতেই হবে। দোলাভাইয়ের চোখের সমস্যার কথা শুনে আমার মনে একটা আশার আলো জ্বললেও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না। তার কথা, তার দৃষ্টি, তার গোপনীয়তা, এসব কি শুধুই চোখের সমস্যার কারণে, নাকি এর পেছনে আরও কিছু আছে? আমি ঠিক করলাম আমি মিতালির সঙ্গে আরও খোলামেলা কথা বলবো এবং দোলাভাইয়ের আচরণের ওপর আরও নজর রাখব। আমার মন বলছিল এই রহস্যের জট খুলতে আর বেশি দেরি নেই, কিন্তু আমাকে খুব সাবধানে এগোতে হবে। একদিন সকালে আমি মিতালিকে ফোন করলাম। আমি বললাম, আপু, আমি একটা কথা বলতে চাই। তুমি দোলাভাইয়ের চোখের সমস্যার ব্যাপারে কিছু জানতে পেরেছ? মিতালি একটু চুপ করে বলল, দিশা, আমি মোলায়েমকে জিজ্ঞেস করেছিলাম। ও বলল এটা খুব ছোটখাটো একটা সমস্যা, ডাক্তার নাকি বলেছে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে আমার কাছে কেন যেন মনে হলো ও পুরোটা বলছে না। আমি অবাক হলাম, মিতালিও কি এখন কিছু সন্দেহ করছে? আমি বললাম, আপু, তুমি একটু খেয়াল রাখো, দোলাভাই যদি কিছু লুকান তাহলে তুমি আমাকে বলবে, কেমন? মিতালি হেসে বলল, ঠিক আছে দিশা, তুই বেশি চিন্তা করিস না। কয়েকদিন পর আমি তাদের বাড়িতে গেলাম। এবার আমি ইচ্ছাকৃতভাবে একটু তাড়াতাড়ি গেলাম, যাতে মিতালি বাড়ি ফেরার আগে দোলাভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ পাই। দোলাভাই আমাকে দেখে হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা অস্বস্তি ছিল। আমি বললাম, দোলাভাই, আপনার চোখের সমস্যা এখন কেমন? ডাক্তার কি বললেন? তিনি একটু ইতস্তত করে বললেন, আরে দিশা, এটা এমন কিছু না, ডাক্তার বলেছে একটু ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। আমি লক্ষ্য করলাম তিনি আমার চোখের দিকে তাকাচ্ছেন না। তার এই আচরণ আমার সন্দেহ আরও বাড়িয়ে দিল। কথা বলতে বলতে দোলাভাইয়ের ফোন বেজে উঠল। তিনি তাড়াতাড়ি ফোনটা তুলে নিয়ে বাইরে চলে গেলেন। আমি ঘরে বসেছিলাম আর লক্ষ্য করলাম টেবিলের উপর একটা ছোট নোটবুক পড়ে আছে। কৌতূহলবশত আমি নোটবুকটা খুললাম। ভেতরে কিছু ঠিকানার নাম লেখা ছিল, আর একটা লাইনে লেখা ছিল, ডাক্তার রায়, আই স্পেশালিস্ট, অ্যাপয়েন্টমেন্ট 15 জুলাই। আমি তাড়াতাড়ি নোটবুকটা বন্ধ করে দিলাম। এটা কি দোলাভাইয়ের চোখের সমস্যার সঙ্গে সম্পর্কিত? আমি ঠিক করলাম এই সূত্র নিয়ে আরও খোঁজ নেব। বাড়ি ফিরে আমি রিয়াকে ফোন করে নোটবুকের কথা বললাম। রিয়া বলল, দিশা, এটা একটা বড় সূত্র। তুই একটা কাজ কর, তুই ডাক্তার রায়ের কথা খুঁজে বের কর। হয়তো ওনার কাছ থেকে তুই জানতে পারবি দোলাভাইয়ের চোখের সমস্যা আসলে কি। তবে খুব সাবধানে। আমি রিয়ার কথায় সায় দিলাম। আমি ঠিক করলাম আমি ডাক্তার রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু এমনভাবে যাতে দোলাভাই বা মিতালি কিছু সন্দেহ না করে। পরের দিন আমি ইন্টারনেটে ডাক্তার রায়ের নাম খুঁজলাম। কলকাতায় একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞের নাম পেলাম, যিনি দোলাভাইয়ের নোটবুকে লেখা ঠিকানার সঙ্গে মিলে যায়। আমি তাদের অফিসে ফোন করে জানতে চাইলাম কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। রিসেপশনিস্ট বললেন, আপনি কি কারোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চান? আমি বললাম, আমি আমার ভাইয়ের জন্য জানতে চাই, তিনি আগে এখানে এসেছিলেন। তারা আমাকে বলল আমাকে ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলতে হবে। আমি ঠিক করলাম আমি ডাক্তারের সঙ্গে দেখা করব। এর মধ্যে আমি মিতালিকে আবার ফোন করলাম।
আমি বললাম, আপু, দোলা ভাইয়ের চোখের সমস্যার ব্যাপারে তুমি কি আর কিছু জানতে পেরেছ? মিতালি বলল, দিশা, আমি মোলায়েমকে জিজ্ঞেস করেছিলাম, ও বলল এটা খুব সামান্য ব্যাপার, তবে আমার মনে হচ্ছে ও পুরোটা বলছে না। আমি একটু চিন্তিত। আমি মিতালিকে সান্ত্বনা দিয়ে বললাম, আপু, তুমি চিন্তা করো না, আমি একটু খোঁজ নিচ্ছি। আমার মনে হলো মিতালিও এখন দোলা ভাইয়ের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলছে। আমি জানতাম আমি এখন রহস্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ডাক্তার রায়ের কাছে গেলে হয়তো আমি দোলা ভাইয়ের চোখের সমস্যার সত্যতা জানতে পারবো, কিন্তু আমার মনে একটা ভয়ও ছিল। যদি এটা শুধুই চোখের সমস্যা না হয়, যদি এর পেছনে আরও কিছু থাকে। আমি ঠিক করলাম আমি ডাক্তারের সঙ্গে দেখা করব আর এই রহস্যের জট খুলব। ডাক্তার রায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত আমার মনে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি করেছিল। আমি জানতাম এই সাক্ষাৎ আমাকে দোলা ভাইয়ের রহস্যের কাছে নিয়ে যাবে। আমি রিয়ার সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম আমি ডাক্তারের কাছে যাব, কিন্তু এমনভাবে যাতে দোলা ভাই বা মিতালি কিছু সন্দেহ না করে। আমি ডাক্তারের অফিসে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলাম। বললাম আমার একটা আত্মীয়ের চোখের সমস্যা নিয়ে জানতে চাই। আমার মন বলছিল এই সাক্ষাৎ আমার সব প্রশ্নের উত্তর দেবে। নির্ধারিত দিনে আমি ডাক্তার রায়ের চেম্বারে গেলাম। ডাক্তার রায় ছিলেন একজন বয়স্ক, শান্ত স্বভাবের মানুষ। আমি তাকে বললাম, ডাক্তার, আমার একজন আত্মীয়ের চোখে সমস্যা আছে। তার নাম মোলায়েম মোর্শেদ। তিনি এখানে এসেছিলেন। আমি জানতে চাই তার সমস্যা কি। ডাক্তার রায় একটু ভ্রু কুঁচকে বললেন, আমি রোগীর তথ্য শেয়ার করতে পারি না, তবে আপনি যদি তার পরিবারের সদস্য হন তাহলে কিছু সাধারণ কথা বলতে পারি। আমি বললাম, আমি তার শালী, আমার বোনের জন্য আমি চিন্তিত। ডাক্তার একটু চুপ করে থেকে বললেন, মোলায়েমের চোখে একটা সমস্যা আছে যেটা তার দৃষ্টিকে অস্বাভাবিক করে তুলতে পারে, তবে এটা শারীরিক সমস্যা, অন্য কিছু নয়। ডাক্তার রায় আরও বললেন, মোলায়েমের চোখের সমস্যাটা একটু জটিল। এটা নার্ভের সমস্যা, যার কারণে তিনি মাঝে মাঝে ঠিকমতো ফোকাস করতে পারেন না। এটা তার আচরণেও প্রভাব ফেলতে পারে। তিনি নিজেও হয়তো এটা নিয়ে চিন্তিত। আমার মনে একটা স্বস্তি এলো। তাহলে কি দোলা ভাইয়ের সেই অদ্ভুত দৃষ্টি শুধুই তার চোখের সমস্যার কারণে? আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, এটা কি ঠিক হবে? তিনি বললেন, ওষুধ আর কিছু ট্রিটমেন্টে ঠিক হওয়ার সম্ভাবনা আছে, তবে তাকে নিয়মিত চেক আপ করতে হবে। আমি ধন্যবাদ দিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলাম। বাড়ি ফিরে আমি রিয়াকে ফোন করে সবটা বললাম। রিয়া বলল, দিশা, এটা তো ভালো খবর। তাহলে তোর সন্দেহটা ভুল ছিল। দোলাভাইয়ের দৃষ্টি অদ্ভুত লাগার কারণ তার চোখের সমস্যা। আমি বললাম, হ্যাঁ রিয়া, কিন্তু আমার মনে হচ্ছে এখনও কিছু একটা পুরোপুরি মিলছে না। দোলাভাই কেন মিতালিকে এটা বলেননি? আর তার সেই গোপন কথার ব্যাপারটা কি? রিয়া বলল, তুই একটা কাজ কর, তুই এখন দোলাভাইয়ের সঙ্গে খোলামেলা কথা বল। তাকে বল তুই তার চোখের সমস্যার কথা জানিস। দেখ ও কি বলে। কয়েকদিন পর আমি আবার তাদের বাড়িতে গেলাম। মিতালি তখন বাড়িতে ছিল না। আমি দোলাভাইকে বললাম, দোলাভাই, আমি আপনার চোখের সমস্যার কথা জানি। আমি ডাক্তার রায়ের সঙ্গে কথা বলেছি। কেন আপনি আমাদের কিছু বলেননি? দোলাভাই প্রথমে একটু অবাক হলেন, তারপর মাথা নিচু করে বললেন, দিশা, আমি মিতালিকে চিন্তায় ফেলতে চাইনি। এটা একটা জটিল সমস্যা, আর আমি নিজেও এটা নিয়ে লজ্জিত। আমি ভেবেছিলাম এটা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তার কথায় একটা আন্তরিকতা ছিল, কিন্তু আমার মনে হলো তিনি এখনও পুরো সত্য বলছেন না। সেদিন বাড়ি ফিরে আমি মিতালিকে ফোন করে বললাম, আপু, আমি দোলাভাইয়ের চোখের সমস্যার কথা জানতে পেরেছি। ডাক্তার বলেছেন এটা নার্ভের সমস্যা। তুমি দোলাভাইকে বলো তিনি যেন নিয়মিত চেক আপ করেন। মিতালি একটু চুপ করে থেকে বলল, দিশা, তুই এত কিছু করলি কেন? তবে আমি মোলায়েমের সঙ্গে কথা বলবো। ও কেন আমাকে এটা লুকিয়েছে? আমি মিতালিকে শান্ত করে বললাম, আপু, দোলাভাই হয়তো তোমাকে চিন্তায় ফেলতে চাননি। তুমি শান্তভাবে ওনার সঙ্গে কথা বলো। মিতালি রাজি হলো। পরের দিন মিতালি আমাকে ফোন করে বলল, দিশা, আমি মোলায়েমের সঙ্গে কথা বলেছি। ও বলল ও আমাকে চিন্তায় ফেলতে চায়নি। তার চোখের সমস্যার জন্য ও নিজেও খুব চিন্তিত। ও বলল ও ডাক্তারের পরামর্শ মেনে চলবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তবে আমার মনে এখনও একটা প্রশ্ন ছিল, দোলাভাইয়ের সেই গোপন কথাটা কি? তার ফোনে লুকানো মেসেজ, তার অস্বাভাবিক আচরণ, এসব কি শুধুই চোখের সমস্যার জন্যে? আমি ঠিক করলাম আমি এই রহস্যের শেষ দেখব। আমি রিয়াকে ফোন করে বললাম, রিয়া, আমি এখন অনেকটাই নিশ্চিত যে দোলাভাইয়ের দৃষ্টির পেছনে তার চোখের সমস্যা, কিন্তু আমার মনে হচ্ছে এখনও কিছু একটা লুকিয়ে আছে। রিয়া বলল, দিশা, তুই এখন শান্ত থাক। তুই দোলাভাই আর মিতালিকে একসঙ্গে বসিয়ে কথা বলার ব্যবস্থা কর। তাদের দুজনের মধ্যে খোলামেলা আলোচনা হলে হয়তো সব পরিষ্কার হয়ে যাবে। আমি রিয়ার কথায় সাই দিলাম।
আমি জানতাম এই রহস্যের শেষ ধাপে আমি পৌঁছে গেছি। রিয়ার পরামর্শ আমাকে একটা নতুন দৃষ্টিকোণ দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম দোলাভাইয়ের রহস্য পুরোপুরি খোলাসা করতে হলে আমাকে মিতালি এবং দোলাভাইয়ের মধ্যে একটা খোলামেলা আলোচনার ব্যবস্থা করতে হবে। আমার মনে এখনও একটা সামান্য সন্দেহ ছিল, দোলাভাইয়ের চোখের সমস্যা সত্যি হলেও তার গোপন কথা আর ফোনে লুকানো মেসেজের ব্যাপারটা কি। আমি ঠিক করলাম আমি তাদের বাড়িতে একটা সুযোগ তৈরি করব, যেখানে আমরা তিনজন একসঙ্গে বসে সবটা পরিষ্কার করব। একদিন সন্ধ্যায় আমি মিতালিকে ফোন করে বললাম, আপু, আজ আমি তোদের বাড়িতে আসছি, আমাদের একটু কথা বলতে হবে। মিতালি একটু অবাক হয়ে বলল, কি ব্যাপার দিশা, কিছু সমস্যা? আমি বললাম, না, এমন কিছু না, শুধু আমরা তিনজন একসঙ্গে বসে গল্প করব। আমি ইচ্ছেকৃতভাবেই হালকা কথা বললাম, যাতে মিতালি কিছু সন্দেহ না করে। সন্ধ্যায় আমি তাদের বাড়িতে পৌঁছলাম। দোলাভাই আমাকে দেখে হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা সামান্য অস্বস্তি ছিল। আমরা তিনজন বসার ঘরে বসলাম। আমি কথা শুরু করলাম, দোলাভাই, আপু, আমি একটা কথা বলতে চাই। দোলাভাই, আপনার চোখের সমস্যার কথা আমি জানি, আমি ডাক্তার রায়ের সঙ্গে কথা বলেছি, কিন্তু আপনি কেন এটা আমাদের কাছে লুকিয়েছেন? আপনি তো জানেন আমরা আপনার পরিবার। মিতালি অবাক হয়ে দোলাভাইয়ের দিকে তাকালো। দোলাভাই মাথা নিচু করে বললেন, দিশা, আমি মিতালিকে চিন্তায় ফেলতে চাইনি। আমার চোখের সমস্যাটা একটু জটিল, আর আমি ভেবেছিলাম এটা নিজে থেকে ঠিক হয়ে যাবে। মিতালি একটু রেগে বলল, মোলায়েম, তুমি আমাকে এটা বলোনি কেন? আমি তো তোমার স্ত্রী, আমাদের মধ্যে কোনো গোপনীয়তা থাকবে না, এটা কি তুমি বলোনি? দোলাভাই একটু চুপ করে থেকে বললেন, মিতালি, আমি লজ্জা পাচ্ছিলাম। আমার চোখের সমস্যার কারণে আমি মাঝে মাঝে ঠিকমতো ফোকাস করতে পারি না, এটা আমার আচরণেও প্রভাব ফেলে। দিশা, তুমি হয়তো লক্ষ্য করেছ, আমি মাঝে মাঝে তোমার দিকে অদ্ভুতভাবে তাকাই। এটা আমার ইচ্ছাকৃত নয়। আমার মনে একটা ভারী পাথর নেমে গেল। তাহলে আমার সন্দেহ সত্যিই ভুল ছিল। আমি সাহস করে বললাম, দোলাভাই, আপনি একটা কথা বলেছিলেন, আপনার মনে নাকি কিছু গোপন কথা আছে, সেটা কি? আর আপনার ফোনে লুকানো মেসেজের ব্যাপারটা কি? দোলাভাই একটু হাসলেন, তারপর বললেন, দিশা, তুমি সত্যি খুব সতর্ক। আমার ফোনে যে মেসেজগুলো দেখেছ, সেগুলো আমার ব্যবসার একটা নতুন প্রজেক্টের। আমি একটা বড় ডিল নিয়ে কাজ করছি, যেটা আমি মিতালিকেও বলিনি, কারণ আমি চাইছিলাম এটা সফল হলে ওকে সারপ্রাইজ দিতে। মিতালি অবাক হয়ে বলল, সারপ্রাইজ? তুমি আমাকে এত বড় কথা লুকিয়েছ? দোলাভাই বললেন, মিতালি, আমি তোমাকে আর দিশাকে কখনো কষ্ট দিতে চাইনি। আমার চোখের সমস্যা আর ব্যবসার গোপনীয়তার কারণে আমি হয়তো কিছুটা অস্বাভাবিক আচরণ করেছি। দিশা, তুমি যদি আমাকে ভুল বুঝে থাকো, আমি দুঃখিত। আমার চোখ ভিজে এলো। আমি বললাম, দোলাভাই, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমারও দুঃখিত হওয়া উচিত। মিতালি আমার হাত ধরে বলল, দিশা, তুই আমাদের জন্য এত চিন্তা করেছিস, এটাই তো আমাদের ভালোবাসা। আমরা তিনজন একসঙ্গে হাসলাম। সেদিনের পর থেকে দোলাভাই নিয়মিত ডাক্তারের কাছে যেতে শুরু করলেন। তার চোখের সমস্যা ধীরে ধীরে ভালো হতে লাগল। তার ব্যবসার প্রজেক্টও সফল হল, আর মিতালিকে সে একটা সুন্দর সারপ্রাইজ দিল, একটা নতুন ফ্ল্যাটের চাবি। আমি বুঝলাম আমার সন্দেহ আমাকে কতটা ভুল পথে নিয়ে গিয়েছিল। দোলাভাইয়ের দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেললেও তার পেছনে ছিল শুধুই একটা শারীরিক সমস্যা আর আমার প্রতি তার স্নেহ। আমাদের তিনজনের সম্পর্ক আরও মজবুত হল। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলবো, আমাদের জীবনে অনেক সময় ভুল বোঝাবুঝি আমাদের প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি করে। আমরা যদি সন্দেহের জায়গায় খোলামেলা কথা বলি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমার দোলাভাইয়ের দৃষ্টি আমাকে ভয় পাইয়েছিল, কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা। তাই বন্ধুরা, কাউকে সন্দেহ করার আগে ভালো করে বোঝার চেষ্টা করো। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। আমাদের সবার উচিত যে কোনো কাজের আগে ভালো করে বুঝে নেওয়া আর প্রিয়জনের সঙ্গে সব সময় খোলামেলা থাকা। তাহলে হয়তো সন্দেহাতীত বা ভুলের কারণে বড় ধরনের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। এতক্ষণ ধৈর্য ধরে পুরো গল্পটি শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।